আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আগের ভূগোল ক্লাসগুলোতে বায়ুমণ্ডলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজও আমি বায়ুমণ্ডলের কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে দেখো, নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কি? এটা আমরা জানি যে বায়ুমণ্ডলে উচ্চতা যত বাড়ে তাপমাত্রা তত কমে। তাই জন্য ট্রপোস্ফিয়ার স্তরে প্রতি 1 কিলোমিটার বা প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে যায়। এটাই হলো নর্মাল ল্যাপস রেট, অর্থাৎ উচ্চতা বাড়ছে। ছবিতে দেখো, উচ্চতা আস্তে 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 বাড়ছে এবং উষ্ণতাও কমছে। উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাস, এটাই হলো নর্মাল ল্যাপস রেট। এটা কেন ঘটে? এর কিছু কারণ আছে। কারণগুলো দেখো। প্রথম কারণ, আমরা জানি যে সূর্যের তাপ বায়ুমণ্ডলের মধ্যে দিয়েই ভূপৃষ্ঠে আসে, কিন্তু সেই বায়ুমণ্ডল সরাসরি সূর্যের তাপ গ্রহণ করতে পারে না, বা খুব সামান্য পরিমাণে এই সূর্যের তাপ গ্রহণ করে। এই সূর্যের তাপ ভূপৃষ্ঠে পড়ে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। পরে সেই ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করলে বায়ুমণ্ডলের নিচের স্তর সবচেয়ে বেশি পরিমাণে উত্তপ্ত হয়। অর্থাৎ বায়ুমণ্ডলের নিচের স্তর সেই বিকীর্ণ তাপ সবচেয়ে বেশি পরিমাণে লাভ করে। এই জন্য ঠিক ভূপৃষ্ঠ সংলগ্ন বা ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুস্তরের থেকে ওপরের স্তরের বায়ু ক্রমশ কম উষ্ণতা লাভ করে, তাই উপরের বায়ুস্তরের উষ্ণতা কম হয়। এই জন্য উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বিকিরণ পদ্ধতির প্রভাব কমতে থাকে। নেক্সট, উপরের বায়ুতে অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হয়? ধূলিকণা এবং জলীয় বাষ্প কম থাকায় এই ওপরের বায়ুস্তর তাপ শোষণ এবং সংরক্ষণও কম করতে পারে, ফলে উপরের বায়ুতে উষ্ণতা কম থাকে। আর একটা পয়েন্ট কি? উপরে বায়ুর ওজনটা কম থাকে, তাই ওপরের বায়ু পাতলা হয় আর হালকা হয়। তাহলে যে তাপটা উপরের বায়ু শোষণ করে তাড়াতাড়ি সেটা বিকিরণ করে দেয়। তাই জন্য উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও কমতে থাকে। এই কারণেই কিন্তু উচ্চ স্থান শীতল হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে উচ্চ স্থান কেন শীতল হয়, সেক্ষেত্রেও এটা লিখবে। আর নর্মাল ল্যাপস রেট এলে তো এটা লিখবেই। এর একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের দূরত্ব খুব বেশি না, কিন্তু তাপমাত্রাটা ভাবো, শিলিগুড়ির তাপমাত্রার থেকে দার্জিলিংয়ের তাপমাত্রা অনেক বেশি ঠান্ডা। কেন? কারণ দার্জিলিং শিলিগুড়ির থেকে অনেকটা উঁচুতে অবস্থিত। এরপরে দেখো, নেক্সট, বৈপরীত্য উত্তাপ। বৈপরীত্য উত্তাপটা কি? আমরা আগে যেটা পড়লাম যে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে, কিন্তু কখনো কখনো দেখা যায় যে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা না কমে বেড়ে যাচ্ছে, অর্থাৎ উচ্চতাও বাড়ছে উষ্ণতাও বাড়ছে। এই যে বিপরীত অবস্থাটা, একেই বলছে বৈপরীত্য উত্তাপ বা বৈপরীত্য উষ্ণতা। এই বৈপরীত্য উত্তাপ প্রধানত পার্বত্য উপত্যকার শান্ত আবহাওয়ায় দেখা যায় এবং এটা ক্ষণস্থায়ী আর অল্প এলাকা জুড়েই হয়। বৈপরীত্য উত্তাপ, বৈপরীত্য উত্তাপের কারণগুলো কি কি আমরা একটু জেনে নেব। কারণগুলো কি কি? সাধারণত আমরা জানি গরম এবং ঠান্ডা বাতাসের মধ্যে ঠান্ডা বাতাসটা বেশি ভারী হয়, তাই শীতকালে এই যে শীতকালে ইউ আকৃতির পার্বত্য উপত্যকার উপরের অংশের বাতাস
রাত্রেবেলা তাপ বিকিরণের ফলে খুব ঠান্ডা ও ভারী হয়ে পড়ে এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পাহাড়ের ঢাল বেয়ে ওই বাতাস আস্তে আস্তে নিচে নেমে আসে আর উপত্যকার নিচের অংশ দখল করে। ফলে পার্বত্য উপত্যকার নিচের অংশ বেশি ঠান্ডা হয় এবং এখানের যে গরম বাতাসটা ছিল সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। এর ফলে কি হলো? এর ফলে উপত্যকার নিচের অংশের তুলনায় উপরের অংশে বায়ুর উষ্ণতা বেশি হচ্ছে। দেখো, এই যে বাতাসটা যেটা ঠান্ডা এবং ভারী নিচের দিকে নামতে থাকছে এটাকে বলছে ক্যাটাবেটিক বায়ু, আর যে উষ্ণ বায়ুটা উপরের দিকে উঠতে থাকছে সেটা হচ্ছে অ্যানাবেটিক বায়ু। এই ছবিতে আমি ক্যাটাবেটিক বায়ুটা দেখিয়েছি, অ্যানাবেটিক বায়ুটার আলাদা করে দেখাইনি। আচ্ছা, দুটো তীর দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যে গরম বায়ুটা উপরের দিকে উঠছে এটা হলো অ্যানাবেটিক। এটা হলো উষ্ণ বায়ু। দেখতে পাচ্ছ তোমরা, যেটা উপরের দিকে উঠলো অ্যানাবেটিক, এটা হলো উষ্ণ বায়ু। ছবিতে দেখতেই পাচ্ছ যে উচ্চতা যত বাড়ছে উষ্ণতাও তত বাড়ছে। প্রথমে -1 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, অর্থাৎ উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতাও বাড়ছে। এটা হলো বৈপরীত্য উত্তাপ। নেক্সট দেখো, ভূপৃষ্ঠ বায়ুমণ্ডলের তুলনায় দ্রুত হারে তাপ বিকিরণ করে, ফলে ভূপৃষ্ঠ আর ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু দুটোই খুব তাড়াতাড়ি শীতল হয়ে পড়ে। কিন্তু উপরের বায়ু অত দ্রুত শীতল হয় না বলে ওপরের বায়ুর উষ্ণতা কিছুটা বেশি থাকে। এই কারণে বৈপরীত্য উত্তাপের সৃষ্টি হয়। এই বৈপরীত্য উত্তাপ ব্যাপারটাও কোনো পাহাড়ি অঞ্চলে গেলে খুব ভালোভাবে বোঝা যায়। সেখানে ভোরবেলা বৈপরীত্য উত্তাপের জন্য উপত্যকাগুলো মেঘে ঢাকা থাকে, আর বেলা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়লে, বায়ুর উষ্ণতা বাড়লে উপত্যকাগুলো মেঘমুক্ত হয়। এরপরে দেখো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ সমূহ। দেখো কতগুলো পয়েন্ট লিখেছি। অক্ষাংশ, ভূমির উচ্চতা, স্থলভাগ ও জলভাগের বন্টন, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান ও ভূমির ঢাল। প্রথমে হচ্ছে অক্ষাংশ। এই অক্ষাংশ উষ্ণতার পার্থক্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্ষাংশ কি? অক্ষাংশ তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো। দেখো, তাও একটু বলছি। নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বের মান হলো অক্ষাংশ। অর্থাৎ নিরক্ষরেখা, দেখো ছবিতে, নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান থেকে একটি কাল্পনিক রেখা একদম নিরক্ষরেখার মাঝ বরাবর টানলে, একটি কাল্পনিক রেখা পৃথিবীর মাঝ বরাবর টানলে বা নিরক্ষরেখার মাঝ বরাবর টানলে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেই কৌণিক মানটাই হচ্ছে অক্ষাংশ। এই অক্ষাংশ অনুসারে সূর্যের কিরণ ভূপৃষ্ঠে কোথাও লম্বভাবে পড়ে, আবার কোথাও তীর্যকভাবে পড়ে। আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে সূর্যের আলো লম্বভাবে পড়ে এবং লম্বভাবে সূর্যরশ্মি যেটা পড়ে কম বায়ুস্তর ভেদ করে আসে। লম্বভাবে সূর্যরশ্মি কম বায়ুস্তর ভেদ করে আসে এবং অল্প স্থানে ছড়িয়ে পড়ে।
ফলে উষ্ণতা বেশি হয়। ছবিতে তোমরা যেটা দেখতে পাচ্ছ। অনুরূপভাবে মেরু অঞ্চলগুলোতে বা উচ্চ অক্ষাংশে এক্ষেত্রে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ছে, দেখতে পাচ্ছ সেটাও। এই তির্যকভাবে পড়া সূর্যরশ্মি বেশি বায়ুস্তর ভেদ করে আসছে এবং বেশি অঞ্চলে ছড়িয়ে পড়ছে, ফলে উষ্ণতা কম হচ্ছে। ছবিটা দেখো, দেখো এরকমভাবেই তোমরাও পরীক্ষায় আঁকবে। পৃথিবী, সূর্য নিরক্ষরেখা লম্বভাবে পড়ছে, ফলে উষ্ণতা বেশি। উচ্চ অক্ষাংশে তির্যকভাবে পড়ছে, ফলে উষ্ণতা কম। নেক্সট, ভূমির উচ্চতা। ভূমির উচ্চতা নিয়ে আমরা আলোচনা করেছি আগে, যে উচ্চতা হলো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা নিয়ে আলোচনা করেছি, এটা নিয়ে এখন আর বলছি না। এরপরে হচ্ছে স্থলভাগ এবং জলভাগের বন্টন। আমরা জানি যে প্রাকৃতিক নিয়মে স্থলভাগ এবং জলভাগ, স্থলভাগ মানে মহাদেশ ধরতে পারি, জলভাগ হচ্ছে সমুদ্র মহাসাগর। তা প্রাকৃতিক নিয়মে স্থলভাগ কিন্তু জলভাগ অপেক্ষা খুব তাড়াতাড়ি গরম হয় এবং তাড়াতাড়ি ঠান্ডা হয়, আর জলভাগ ধীরে ধীরে উষ্ণ হয়, ধীরে ধীরে শীতল হয়। এই কারণে সমুদ্র, মহাদেশ এবং উপকূল অঞ্চলে উষ্ণতার একটা তারতম্য ঘটে। কি তারতম্য ঘটে? সমুদ্রের ওপর দিন রাত কিংবা শীত গ্রীষ্মের উষ্ণতার পার্থক্য খুব কম হয়, স্থলভাগে কিন্তু অনেক বেশি হয়। আর উপকূল অঞ্চলে সারা দিন ধরেই বায়ুপ্রবাহের কারণে, অর্থাৎ কখনো স্থলবায়ু কখনো সমুদ্রবায়ু, এই দুটো বায়ুপ্রবাহের কারণে জলবায়ু থাকে সমভাবাপন্ন। যে কোনো সমুদ্রের তীরবর্তী এলাকা, পুরী বা দীঘায় এই ধরনের সমভাবাপন্ন আবহাওয়া দেখা যায়। অন্যদিকে সমুদ্র থেকে দূরে অবস্থিত অঞ্চলসমূহ, সেখানের আবহাওয়া থাকে চরম ভাবাপন্ন। যেমন ভারতের ক্ষেত্রে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের শীত এবং গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য অত্যন্ত বেশি। অর্থাৎ সমুদ্র থেকে দূরে অবস্থিত বা উপকূলীয় অঞ্চল থেকে দূরে অবস্থিত বিভিন্ন এলাকার জলবায়ু থাকে চরম ভাবাপন্ন। নেক্সট, বায়ুপ্রবাহ। বায়ু সাধারণত দুপ্রকার, উষ্ণ এবং শীতল। আমরা জানি যে উষ্ণ বায়ু শীতল অঞ্চলের ওপর দিয়ে বয়ে গেলে বা প্রবাহিত হলে শীতল অঞ্চলের তাপমাত্রা বেড়ে যায়। আবার অনুরূপভাবে শীতল বায়ু উষ্ণ অঞ্চলের ওপর দিয়ে বয়ে গেলে কি হয়? তাপমাত্রা কমে যায়। একটা উদাহরণ আমরা দিতে পারি যে গ্রীষ্মকালে ভারতবর্ষে তাপমাত্রা অত্যন্ত বেশি থাকে। আমরা জানি যে আমাদের দেশে গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যায়, কিন্তু মৌসুমী বায়ু আগমনের ফলে তাপমাত্রা অনেকটাই কমে যায়। এরপর হচ্ছে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত অনেকটাই হচ্ছে বায়ুপ্রবাহের মতো। সমুদ্র স্রোতও দুরকম, উষ্ণ এবং শীতল। এবং এই সমুদ্র স্রোত উপকূল অঞ্চলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। কিভাবে? যেমন ধরো উষ্ণ সমুদ্র স্রোত, একটা উদাহরণ দিচ্ছি। উষ্ণ সমুদ্র স্রোত হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত। তার ফলে নরওয়ে যে ঠান্ডা শীতল অঞ্চল, নরওয়ের হ্যামারফেস্ট বন্দর দিয়ে শীতকালেও জাহাজ চলাচল করতে পারে। কিন্তু নরওয়েতে হিসাব মতো হ্যামারফেস্ট বন্দরে শীতকালে জল জমে বরফে পরিণত হয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু উষ্ণ উপসাগরীয় স্রোত সেখান দিয়ে বয়ে যায়, তাই সেখানের জল বরফে তো পরিণত হয়ই না, উপরন্তু সেখান দিয়ে জাহাজ চলাচলও করতে পারে। নেক্সট দেখো, পর্বতের অবস্থান ও ভূমির ঢাল। পর্বত বায়ুপ্রবাহকে বাধা দিয়ে উষ্ণতাকে অনেকটাই নিয়ন্ত্রণ করে। আমরা জানি যে শৈলক্ষে বৃষ্টিপাত যেটা পর্বতের প্রতিবাদ ঢালে হয়, সেক্ষেত্রে কি হয় যে পর্বতের প্রতিবাদ ঢালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়,
ফলে সেখানে অর্থাৎ প্রতিবাদ ঢালে উষ্ণতা অনেকটাই কম হয়, কিন্তু অনুবাদ ঢালে যেহেতু বৃষ্টিপাত প্রায় হয় না বা খুব সামান্য পরিমাণে হয় বলে উষ্ণতা বেশি থাকে। এটা গেল পর্বতের অবস্থান। এবার দেখো ভূমির ঢাল। ভূমির ঢালটা কি? দেখো এই যে নিরক্ষরেখা, এটা হচ্ছে উত্তর গোলার্ধ, এই দিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এই উত্তর গোলার্ধে ভূমির ঢাল যদি দক্ষিণমুখী হয়, অর্থাৎ ভূমির ঢালটা যদি দক্ষিণমুখী মানে এই দিকে মুখ করে থাকে, তাহলে সূর্যের আলো অনেক বেশি বা লম্বভাবে পায়। দেখো একটা ছবি এঁকে দেখাচ্ছি, দেখো সূর্য এখান থেকে ভূমির ঢালটা যদি দক্ষিণমুখী হয়, অর্থাৎ এই যে বললাম নিরক্ষরেখার দিকে মুখ করে থাকে, উত্তর গোলার্ধের ক্ষেত্রে বলছি, তাহলে সূর্যের আলো এই যে লম্বভাবে পড়ছে, ফলে উষ্ণতা এখানে বাড়বে। উষ্ণতা বেশি। আর যদি ভূমির ঢালটা উত্তরমুখী হয়, তাহলে সূর্যের আলো দেখো তির্যকভাবে পড়ছে, তির্যকভাবে সূর্যের আলোটা পড়ছে, ফলে কি হচ্ছে এখানে উষ্ণতা কম হচ্ছে। তাহলে ভূমির ঢালও বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে এই যে এই কারণগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। এছাড়াও অন্যান্য কিছু পরোক্ষ বা গৌণ কারণ রয়েছে, সেগুলো হলো মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা প্রভৃতি। আজকে এই পর্যন্তই।